এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্যে দিয়ে আওয়ামী লীগের দ্বিতীয়বার মৃত্যু হয়েছে। কাজেই একবার দুইবার মৃত্যুর পরে তিনবারে উঠে দাঁড়ানোর সুযোগ আর নাই। আর মানুষ এটা বিকল্প রাজনীতিক এবং প্ল্যাটফর্ম খুঁজছে। সেই জায়গা থেকে এই মুহূর্তে গণ অধিকার পরিষদই একমাত্র সে ধরনের আস্থা বিশ্বাসযোগ্য পরীক্ষিত সংগঠন মানুষের সামনে। সরকার কি চায়, সরকার কোন পথে হাঁটতে চায়, তারা কি ইতিহাসে একটা সফল অধ্যায় রচনা করতে চায়, নাকি তারা একটা সফলতা এবং ব্যর্থতার মিলিত বা মিশ্র একটা ভগ্নাংশ তারা ইতিহাসে হতে চায়। আওয়ামী লীগ তো শেখ হাসিনা আসলে পালিয়ে যাওয়ার সাথে সাথে কার্যত আওয়ামী লীগের একটা রাজনৈতিক মৃত্যু হয়েছে। আর একটা মৃত্যু হয়েছিল আওয়ামী লীগের ৭৫-এ শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে। সেই ৭৫-এ আওয়ামী লীগ ২১ বছর পরে ক্ষমতা এসেছিল। আজকে এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্যে দিয়ে আওয়ামী লীগের দ্বিতীয়বার মৃত্যু হয়েছে। কাজেই একবার দুইবার মৃত্যুর পরে তিনবারে উঠে দাঁড়ানোর সুযোগ আর নাই। এবং আমি মনে করি এখনকার যে জেনারেশন, তারা তো আওয়ামী লীগকে গণহত্যাকারী একটা রাজনৈতিক দল হিসেবে দেখেছে, গণবিরোধী রাজনৈতিক দল হিসেবে দেখেছে। তারা কিন্তু কেউ আর আওয়ামী লীগ করবে না। আর ওল্ড জেনারেশন যে আওয়ামী লীগ, তাদের আর এই আগামী হয়তো এই ৫-১০ বছর পরে রাজনীতি করার বয়সও থাকবে না। সেই দিক থেকে আমার মনে হয় যে আওয়ামী লীগের রাজনীতির সম্ভাবনা শেষ হয়ে গেছে। হয়তো আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে ইয়ংরা কিংবা নতুন কেউ যদি নতুন কিছু করে, সেক্ষেত্রে একটা সম্ভাবনা তৈরি হতে পারে। বাট আওয়ামী লীগ নাম নিয়ে এবং শেখ পরিবারকে নিয়ে আওয়ামী লীগ আর উঠে দাঁড়াতে পারবে বলে এটা আমি মনে করি না। অন্তর্বর্তীকালীন সরকারের ভবিষ্যতের উপরে পুরো বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ নির্ভর করছে। কাজে অন্তর্বর্তীকালীন সরকারের ভবিষ্যৎ খারাপ হওয়ার কোনো চান্স নাই। খারাপ হওয়ার সম্ভাবনা থাকলেও আমাদেরকে সেটি ভালোর দিকে নিতে হবে। আমরা বারবার সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলাম যে আসলে বর্তমান যে সংকট চলছে, এটি একটি জাতীয় সংকট, একটা বড় ধরনের বিপর্যয়ের মধ্যে দিয়ে বাংলাদেশ গত ১৫ বছর গিয়েছে। কাজে এই সংকট থেকে দেশকে টেনে ওঠানোর জন্য, উত্তরণের জন্য একটা সর্বদলীয় সরকার দরকার ছিল। সেই জায়গা থেকে এখনও সুযোগ আছে সরকারের বিভিন্ন রাজনৈতিক দলের, বিশেষ করে গণ অভ্যুত্থানে আন্দোলনকারী প্রতিনিধিত্বশীল দলসমূহের প্রতিনিধিদেরকে নিয়ে একটা জাতীয় সরকার কিংবা একটা সর্বদলীয় সরকার গঠন করা। তাতে সরকারের বেসমেন্টটা শক্তিশালী হবে, সরকারের কার্যক্রম আরও গতি পাবে। সেটা যদি না করে তাহলে বর্তমান কাঠামোতে হয়তো সরকারের ভালো কিছু করা কিংবা সফলতার দিকে এগিয়ে যাওয়া একটু ডিফিকাল্ট হবে। আমরা আমাদের জায়গা থেকে সরকারের প্রতি দাবিটা জানিয়েছিলাম। এখন দেখা যাক যে সরকার কি চায়, সরকার কোন পথে হাঁটতে চায়। তারা কি ইতিহাসে একটা সফল অধ্যায় রচনা করতে চায়, নাকি তারা একটা সফলতা এবং ব্যর্থতার মিলিত বা মিশ্র একটা ভগ্নাংশ তারা ইতিহাসে হতে চায়। তো আমার প্রত্যাশা থাকবে যে সরকার সফলতার একটা চূড়ান্ত অধ্যায় হবে। সেই লক্ষ্যে তাদের বর্তমান যে কাঠামো, এটি একটু পরিবর্তন করে রাজনৈতিক দলসমূহের প্রতিনিধিদেরকে নিয়ে একটা জাতীয় সরকার কিংবা জাতীয় ঐক্যমত্যের সরকার কিংবা একটা সর্বদলীয় সরকার দিকে এগিয়ে যাবে। না হলে সরকারের আমরা যে সফলতাটা চাচ্ছি, আমরা যেভাবে চাচ্ছি যে এই সরকার বাংলাদেশের ৫০ বছরের মধ্যে সবচেয়ে সফল সরকার হবে এবং এই সরকার বা রাষ্ট্রের যে বর্তমানে আওয়াজ উঠেছে যে রাষ্ট্র ও রাজনীতির সংস্কার, সেই রাষ্ট্র রাজনীতির সংস্কারের যুগান্তকারী পরিবর্তনে এগিয়ে যাবে। কিন্তু বিদ্যমান কাঠামোতে, বিদ্যমান অবস্থায় কিন্তু সেটি সম্ভব না। এখন পর্যন্ত আমাদের দলের নেতাকর্মীদের যে অবস্থান, তারা নিজেদেরকে এক্সপোজ করতে চায়, নিজেদেরকে তুলে ধরতে চায়। এখন ২-৩টা সিট নিয়ে যদি আমরা যাই, তাহলে সারা দেশব্যাপী যে একটা জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেই আকাঙ্ক্ষাটা তো ফেড হয়ে যাবে। আর মানুষ এটা বিকল্প রাজনীতিক এবং প্ল্যাটফর্ম খুঁজছে। সেই জায়গা থেকে এই মুহূর্তে গণ অধিকার পরিষদই একমাত্র সে ধরনের আস্থা বিশ্বাসযোগ্য পরীক্ষিত সংগঠন মানুষের সামনে। আর সাধারণ মানুষ এই আন্দোলনের মধ্যে দিয়ে কিন্তু দেখিয়েছে যে তারা একটা অসাধারণ ক্ষমতার অধিকারী। কাজে আগামী নির্বাচনে সাধারণ মানুষ কিন্তু চাইলে সাধারণ মানুষের মধ্য থেকেই জনপ্রতিনিধি নির্বাচিত করে রাজনীতিতে একটা বড় বার্তা দিতে পারে। সেক্ষেত্রে গণ অধিকার পরিষদ ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে সেই প্রার্থী সব গণ অধিকার পরিষদের হবে এমনটা বিষয় না। যারা সমাজে গ্রহণযোগ্য, যাদের ইমেজ আছে, যারা দেশকে কিছু দিতে চায়, সমাজকে কিছু দিতে চায়, রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আনতে চায়, সে অন্যান্য দলের হলেও যদি গণ অধিকার পরিষদের নীতি আদর্শের সাথে একাত্মতা পোষণ করে আমাদের সাথে কাজ করে, তারাও কিন্তু প্রার্থী হতে পারবে। শুধুমাত্র জাতীয় নির্বাচনের প্রার্থী না, জাতীয় নির্বাচন আগে স্থানীয় সরকারগুলো নির্বাচন হবে, সিটি কর্পোরেশন নির্বাচন হবে, পৌরসভার নির্বাচন হবে, উপজেলা নির্বাচন হবে, ইউপি নির্বাচন হবে। সমস্ত জায়গায় গণ অধিকার পরিষদের একক প্রার্থী থাকবে এবং সেই লক্ষ্যে ইতিমধ্যেই আমাদের প্রার্থী বাছাইয়ের কার্যক্রম চলছে। আমি আগামীতে একটা বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং দুর্নীতি দুঃশাসন মুক্ত বাংলাদেশ দেখতে চাই, যেখানে হানাহানি, মারামারি, বিভাজন, বিদ্বেষ থাকবে না, যেখানে একটা সম্প্রীতি, সহনশীলতার একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ থাকবে, যেখানে দল মত নির্বিশেষে সকল মানুষ খোলা মনে কথা বলবে, সকল মানুষ চলাফেরা করবে, মানুষের বাক ব্যক্তি স্বাধীনতা থাকবে, সংবাদপত্রের স্বাধীনতা থাকবে এবং মানুষ
একটা মুক্ত পাখির মতো বাস করবে। এখানে কেউ কারো অধিকার কেড়ে নেবে না। নাগরিকরা তাদের পূর্ণ নাগরিক সুযোগ সুবিধা মর্যাদার সাথে ভোগ করবে। রাজনৈতিক দল এবং সরকার আপনার রাজার মতো আচরণ করবে না। তারা জনগণের বন্ধু, জনগণের সেবক হিসেবে আচরণ করবে। এই ধরনের একটা পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং ইতিবাচক রাজনৈতিক পরিবেশের মাধ্যমে একটা নতুন বাংলাদেশ আমরা দেখতে চাই।